Hello everyone, welcome to my channel Everything in Physics EIP. Myself Rajesh Das. তা আজকে আমরা ক্লাস 9 এর একটা টপিক, ঠিক আছে, এনার্জি বা শক্তি নিয়ে আলোচনা করব। তাই শক্তি বা এনার্জি জিনিসটা কি, এটা জানতে গেলে তোমাকে জানতে হবে যে ওয়ার্ক ডান বা কার্য জিনিসটা কি। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। তা তোমরা এই উপরে ডেসক্রিপশনে দেওয়া বা উপরে দেওয়া এই লিঙ্ক থেকে গিয়ে তোমরা আগের ক্লাসটা দেখতে পারো। এইবার আমরা আজকে যে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে শক্তি। তা শক্তিটা কি, কিভাবে পরিমাপ করা হয়, এগুলো জানবো। তা প্রথম কথা হচ্ছে যে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, টেন্ডেন্সি টু ওয়ার্ক ডান। আমি কাজ করতে পারি, এটাই আমার শক্তি। আমি কাজ করতে পারি, এটাই আমার শক্তি। তুমি কাজ করতে পারো, তোমার শক্তি। একটা অবজেক্ট কাজ করতে পারে, সেটা তার শক্তি। স্যার অবজেক্ট কী করে কাজ করবে, ঠিক আছে, বুঝতে পারবে একটু পরেই। তা ঘটনা হচ্ছে যে পরিমাপটা কীভাবে করবো। স্যার আমি আমার শক্তিটাকে কীভাবে পরিমাপ করবো? দেখো, ওইভাবে কিন্তু শক্তির পরিমাপ করা হয় না। কেন হয় না? কারণ শক্তি বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ফর্মে থাকতে পারে শক্তি। তুমি কোন শক্তিটা তোমার পরিমাপ করতে চাইছো? তোমার মধ্যে আমি জাস্ট এখন নামগুলো বলছি, একটু পরেই আমরা এগুলো একটা করে ক্লিয়ার করবো। তোমার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্ত্রীশক্তি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, এগুলো কিন্তু তোমার মধ্যে আছে। বা আমরা আরও এনার্জি নাম শুনে থাকবো, যে আমাদের হিট থেকে হিট এনার্জি, তাপ শক্তি, ঠিক আছে। তারপরে বলতে পারো লাইট এনার্জি, আলো থেকে, সূর্যের আলো থেকে যেটা তৈরি হচ্ছে লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি, বহুত কিছু এনার্জি আছে, বিভিন্ন, মানে বলতে লাগলে শেষ হবে না, এত এনার্জি আছে, বিভিন্ন ফর্মে থাকতে পারে। কারণ আমাদের আইনস্টাইনের যে সূত্র ছিল ইজিক্যাল টাইমস স্কোয়ার, ভরই তো শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে না। এবং শক্তির আবার একটা, এই শক্তি জানতে গেলে তোমাকে আরেকটা জিনিস তার আগে জানতে হবে, যে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, কনজারভেশন থিওরি। কনজারভেশন থিওরি, ঠিক আছে, কনজারভেশন ল মানে কি? সংরক্ষণ সূত্র। কি সূত্র বলে এটাকে? সংরক্ষণ সূত্র। এই জিনিসটা কি বলে? সংরক্ষণ সূত্র হচ্ছে তুমি সৃষ্টিকে না তৈরি করতে পারবে, না ধ্বংস করতে পারবে, ঠিক আছে। নট বি ক্রিয়েটেড, নট বি ডিস্ট্রয়েড। তাহলে তুমি না সৃষ্টি করতে পারো, না ধ্বংস করতে পারো। মোট টোটাল এনার্জির যে মানে পরিমাণ, যে অ্যামাউন্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। শক্তি শুধু এক ফর্ম থেকে আর এক ফর্মে যেতে পারে, এনার্জি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যাচ্ছে, কিন্তু তুমি একে কিন্তু কখনো সৃষ্টি করতে পারো না, তুমি কখনো একে ধ্বংস করতে পারো না। আর আমরা কিন্তু ডাইরেক্ট এর কিন্তু আমরা মেজার করতে পারি না। তাহলে মেজার করতে গেলে তোমাকে শক্তি, মেজার অবশ্যই শক্তি করতে পারি, কিন্তু তুমি সেই শক্তির কোন রূপটাকে তুমি মেজার করছো, এটা হচ্ছে ব্যাপার। তুমি তার কাইনেটিক এনার্জি মেজার করছো, তুমি তার পোটেনশিয়াল এনার্জি মেজার করছো, তুমি তার হিট এনার্জি মেজার করছো, তুমি তার লাইট এনার্জি মেজার করছো, কোন এনার্জিটা তুমি মেজার করছো সেটা কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে। তুমি তো কারেন্ট, ইলেকট্রিক্যাল এনার্জি মেজার করছো, যে ঘরে বিল ইলেকট্রিক পটপট করে উঠছে, ঠিক আছে, সেগুলো তো কি এনার্জি লস হচ্ছে, তাই না? সেগুলো কতটা এনার্জি তুমি লস করলে, সেটা বিভিন্নভাবে মাপা যায়। তাই আমরা কিন্তু ডাইরেক্ট এভাবে এনার্জি মাপবো না। তো আজকে আমরা প্রথম আমাদের যে টপিক, সেটা হচ্ছে কিন্তু এনার্জি। তাহলে এনার্জি ফার্স্ট কথা কি বললাম? কনজারভেশন ল মেনে চলে, ঠিক আছে। এনার্জি কনজারভেশন ল, এনার্জি না আমরা সৃষ্টি করতে পারবো, না আমরা ধ্বংস করতে পারবো, ঠিক। তাহলে টোটাল এনার্জির যে পরিমাণ, যে অ্যামাউন্ট, সেটা হচ্ছে কি বলতো? কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এনার্জির একক, মাত্রা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিটটা কি হয় বলো তো? ইউনিট বা একক কি হবে? যা বলেছিলাম সিজিএস এ আমাদের ওয়ার্ক ডানে যা ছিল, কি ছিল বলো? আর্ক। আর এসআইতে আমাদের কি ছিল বলো? জুল। একইভাবে ডাইমেনশনটা আমরা বের করতে পারি। ডাইমেনশন আমাদের কি ছিল বলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ। কি মনে আছে তো নাকি আগে ক্লাসটা? আবার বলতে হবে, ঠিক আছে। বেশ, দেখো তাহলে আমরা এটা হচ্ছে কিনা আমাদের একক মাত্রাগুলো পেয়ে গেলাম এনার্জি। তা এই এনার্জি কিন্তু দু রকমের হতে পারে, না সরি একটু ভুল বললাম, এনার্জি দু রকম নয়, মানে মেকানিক্যাল এনার্জি নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে। মেকানিক্যাল এনার্জি, কি এনার্জি বললাম বলো? মেকানিক্যাল এনার্জি, বা বাংলায় বলবো যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বা আমরা বলবো মেকানিক্যাল এনার্জি। কি বটে জিনিসটা? মেকানিক্যাল এনার্জি হচ্ছে তুমি একটা অবজেক্ট, সে তার স্ট্রাকচার চেঞ্জের জন্য হতে পারে, বা সে তার পজিশন চেঞ্জের জন্য হতে পারে। যে এনার্জি তার সে কিন্তু মানে তার মধ্যে যে সে মানে তার চেঞ্জের জন্য সে যে কাজটা করছে, যে ওয়ার্ক ডানটা সে করছে, তাহলে এক নম্বর কি বললাম বলো? যে স্ট্রাকচার। আর দু নম্বর কি বললাম? পজিশন। এই দুটো সে চেঞ্জ করার জন্য, এই দুটো সে কি করছে বলো তো? চেঞ্জ করার জন্য
সে যে ওয়ার্ক ডানটা করছে, এই দুটো চেঞ্জ করার জন্য সে যে ওয়ার্ক ডানটা করছে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। তো কিরকম ভাবে না, এই মেকানিক্যাল এনার্জিকে আমরা দুভাগে ভাগ করেছি, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু পয়েন্টে ঢুকে গেলাম, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? মেকানিক্যাল এনার্জিকে আমরা দুভাগে ভাগ করেছি, কি কি বলো? একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটাকে বলছি আমরা কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তা ঘটনা হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় স্থিতিশক্তি, আর এটাকে বলি আমরা গতিশক্তি। স্থিতি, গতি কোথায় পড়েছিলে? রেস্ট অ্যান্ড মোশন, নিউটনস লতে যখন ল শুরু করেছিলাম তখন বলেছিলাম কি, যে যে স্থিতি আর গতি ছিল আপেক্ষিক, রেস্ট অ্যান্ড মোশন কি ছিল? আর রিলেটিভ। তা ঘটনা হচ্ছে যে এই স্থিতি, যে স্থির আছে তার মধ্যে থাকে স্থিতিশক্তি, যে গতিতে আছে তার মধ্যে থাকে গতিশক্তি। তাহলে এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার, এই যে বইটা তো এখানে স্যার স্থির হয়ে পড়ে আছে, তাই তার মধ্যে কি স্থিতিশক্তি আছে? না, তার মধ্যে স্থিতিশক্তি নেই। বইটা কোথায় আছে দেখতে হবে। এই স্থিতিশক্তি কি জন্য তৈরি হয়, এই স্থিতিশক্তি আগে বলিনি। এই স্থিতিশক্তি দুই রকমের হতে পারে। একটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর একটা হচ্ছে তোমার elastic potential energy। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা বাংলায় বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি। কি বলি বলো? অভিকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে? অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর এটাকে আমরা বলি, বলো কি বলি এটাকে আমরা? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তা প্রথম কথা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কখন হয়? মনে করো আমরা কোনো একটা অবজেক্টকে, ঠিক আছে, এই যে তার আগে তোমার, হ্যাঁ ঠিক ওই কোশ্চেন তোমার উত্তরটা, আমরা আর্থ সারফেসে যে কোনো অবজেক্ট যদি পড়ে থাকে, ঠিক আছে, তার পোটেনশিয়াল এনার্জিটা আমরা ধরে নিই কি জিরো। কেন? কারণ হচ্ছে আমরা যখন কোনো, ধরো একটা অবজেক্ট মনে করো সারফেসের উপর পড়ে আছে, কত মাসের অবজেক্ট? এম মাসের একটা অবজেক্ট পড়ে আছে, আমি তাকে এইচ হাইটে তুললাম। কত হাইটে তুলেছি বলো? এইচ হাইটে তুলেছি, তো অবজেক্টকে কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তাহলে এই যে তাকে আমি এইচ হাইটে তুললাম, তার তো একটা ওয়েট আছে, পৃথিবী তাকে কি করবে? নিচের দিকে টানবে। কত ওয়েট দিয়ে নিচের দিকে কাজ করছে বলো? এমজি ওয়েট নিচের দিকে কাজ করছে। তাকে আমি কি করছি? গ্র্যাভিটেশন বা মানে অভিকর্ষের বিরুদ্ধে তাকে এইচ হাইট তুলেছি। তাহলে তার মধ্যে যে কার্যটা আমাকে করতে হবে সেটা আমরা কি জানি বলো? এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ মানে কার্য। বলটা কত? তার পৃথিবীর যে টান, যে ওয়েট, আমার অবজেক্টের যে ওয়েট, সেটাই তার কাজ, সেটাই তার বল। আর এস কত হাইট গেছে? এইচ, তাহলে এমজিএইচ। তাহলে দেখো এটা কি হলো বলতো? পজিশন চেঞ্জ হলো। তাহলে পজিশন চেঞ্জের জন্য আমার যে পজিশন বা অবস্থান চেঞ্জের জন্য আমার যে ওয়ার্ক ডান, সেটাকে আমরা বলি কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটি স্যার কি জিনিস বটে? দেখো এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, মনে করো তুমি একটা স্প্রিংকে কি করলে, একটা স্প্রিংকে তুমি, এরকম ছিল স্প্রিংটা, ঠিক আছে, তুমি টেনে তাকে একদম এইখানে করে দিলে। যখনই তুমি এই দুটো প্লেটকে মনে করো তুমি তাকে আটকে রেখে, যখন তুমি প্লেটটা খুলে দেবে, স্প্রিংটা কি হবে? এইভাবে দুলতে থাকবে। তার মানে তুমি তার স্ট্রাকচারটাকে তুমি কি করেছিলে? চেঞ্জ করে রেখেছিলে, ঠিক আছে? অর্থাৎ তার মধ্যে কি ছিল বলো? স্ট্রাকচার চেঞ্জ ছিল, অর্থাৎ তার মানে কি বলবো, আকৃতির পরিবর্তন হয়ে গেলে, আকৃতি যদি তার পরিবর্তন হয়ে যায়, আকৃতি যদি তোমার পরিবর্তন ঘটে, মানে স্ট্রাকচারে যদি পরিবর্তন ঘটে, স্ট্রাকচার, ঠিক আছে, তাহলে তাকে আমরা কি বলবো বলো তো? স্ট্রাকচার যদি পরিবর্তন হয় তখন সেখানে হচ্ছে আমাদের স্থিতিস্থাপক এনার্জি। স্যার কয়েকটা এক্সাম্পল চলো দিচ্ছি। মনে করো একটা ফুটবল নামানো ছিল, তুমি ছুটে গেলে ফুটবলটাকে কিক করলে, ফুটবলটা কি হলো? বেরিয়ে গেল। অর্থাৎ তার মধ্যে কি কি তৈরি হলো বলো তো? না, এটা আমি কিন্তু ডেফিনেশন দিয়ে ফেললাম, দাঁড়াও। মনে করো তুমি একটা অবজেক্ট ছিল, তুমি তাকে
দুতলা ছাদে নিয়ে গেলে, ঠিক আছে? একটা অবজেক্ট ছিল, তুমি তাকে দোতলার ছাদে নিয়ে গেলে, ধরো 10 কেজি একটা অবজেক্ট, তুমি তাকে দোতলার ছাদে নিয়ে গেলে, তুমি কিছু কাজ করেছো। কার বিরুদ্ধে কাজ করেছো? অভিকর্ষ বা গ্র্যাভিটেশনের বিরুদ্ধে কাজ করছো। ওই 10 কেজি মাসের অবজেক্টটাকে যখন আমি 4তলা ছাদে নিয়ে যাব, তখন কিন্তু আমাকে কিন্তু কাজটা আরো বেশি করতে হচ্ছে, তাই তো? তার মানে কোন ক্ষেত্রে আমার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিটা বেশি? 4তলা ছাদে নিয়ে গেছি, সেটাতে আমার বেশি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের মনে রাখবে আর্থ সারফেসে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা আমাদের কি হয়ে থাকে বলো? 0 হয়ে থাকে। এই জায়গাতে আমাদের পোটেনশিয়াল এনার্জি আমাদের আর্থ সারফেসে কি হয়ে থাকে বলো? 0 হয়ে থাকে, ঠিক আছে? যত উপরে উঠবো তত কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে একটা কোশ্চেন আসছে যে পোটেনশিয়াল এনার্জি তাহলে কার কার উপর ডিপেন্ড করছে? তাহলে এই পোটেনশিয়াল এনার্জি মনে করে রেখো, পোটেনশিয়াল এনার্জি 1 নাম্বার ডিপেন্ড করে কার উপর বলো? কি ছিল আমাদের? W ইকুয়ালস টু mgh। W ইকুয়ালস টু বলো কি ছিল আমাদের? mgh, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে তার ভর বা তার মাসের উপর ডিপেন্ড করছে। 2 হচ্ছে তার গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, অর্থাৎ আমি লিখে দিলাম স্মল জি, ঠিক আছে? অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করছে। আর 3 নাম্বার হচ্ছে নির্ভর করছে তার হাইট বা উচ্চতা বা হাইটের উপরে। এই 3টে জিনিসের উপর কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জি নির্ভর করে আছে, ঠিক আছে? তাহলে একটা কথা যদি বলে স্থির বস্তুর থাকে স্থির শক্তি, কিন্তু অবশ্যই তাকে কিন্তু সারফেস থেকে একটু উঁচুতে থাকতে হবে, হলো? আর সারফেসে ফিরে গেলে পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইবার আমরা এই গতিশক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটাকে করে নাও, লিখে নাও। তাহলে আরেকবার জাস্ট আমি রিপিট দিয়ে দিচ্ছি। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আমরা দুভাগে ভাগ করি। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কাকে বলে? যদি সোজা তাহলে বলবে যে কোনো বস্তু তার নিজের আকৃতি বা স্ট্রাকচার বা তার অবস্থান বা পজিশন চেঞ্জের জন্য যে ওয়ার্ক ডান বা কার্য করে তাকে বলা হয় কি? স্থিতিশক্তি, ঠিক আছে? তাহলে স্থিতিশক্তি 2 রকমের, এক হচ্ছে কি অভিকর্ষীয় স্থিতিশক্তি, এক হচ্ছে কি বলো? স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। অভিকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি বটে না? আমরা কোনো একটা অবজেক্টকে যখন অভিকর্ষের বিরুদ্ধে তুলবো, কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় তুলবো, তখন আমাদেরকে সেই যে আমরা ওয়ার্ক ডানটা করছি তাকে বলে অভিকর্ষীয় স্মৃতিশক্তি। আর যদি কোনো একটা অবজেক্টে যদি আমরা আকৃতি চেঞ্জ করি, তার জন্য আমাদের যে শক্তি প্রয়োজন হচ্ছে তাকে আমরা নাম দিচ্ছি কি বলো? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। বোঝা গেল? বোঝা না গেলে কিন্তু বলবে আমাকে, ঠিক আছে? চলো এটা করে নাও, তারপরে আমি বলছি। আচ্ছা, আর একটা কথা বলে নি, দাঁড়াও, তার আগে একটা কথা বলে নি। এটাতে এক্সাম্পল আমার দেওয়া হয়নি। স্থিতিস্থাপক স্থিতিতে এক্সাম্পল কি হতো? গুলতি। একটা গুলতিতে করে একটা টানলে, টেনে কি করলে? ছেড়ে দিলে। তাহলে কি বলেছিলাম? প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে শক্তি কি করে? চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই যে তুমি পোটেনশিয়াল এনার্জিটা ছিল, যেই তুমি টেনে ধরেছিলে, যেই ছেড়ে দিলে, পোটেনশিয়াল এনার্জিটা কিসে কনভার্ট হয়ে গেল? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। তাহলে স্যার কাইনেটিক এনার্জিটা কি? এখনই শিখবো। এগুলো আগে লিখে নাও টপিকটা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব গতিশক্তি বা কাইনেটিক এনার্জি নিয়ে। যখন কোনো বস্তু একটা একটা নির্দিষ্ট ভরের, একটা নির্দিষ্ট মাসের কোনো একটা বস্তু বা অবজেক্ট, সে যখন একটা ভেলোসিটি বা একটা বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো যে তখন বস্তুটার মধ্যে কি কি শক্তি রয়েছে? কাইনেটিক এনার্জি রয়েছে বা গতিশক্তি রয়েছে। তার মধ্যে গতিশক্তি রয়েছে। বেশ, এই কাইনেটিক এনার্জি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? দেখো, 1 নাম্বার হচ্ছে সে তার মাসের উপর ডিপেন্ড করছে, মাস, ভর। আর 2 হচ্ছে তার ভেলোসিটি, অর্থাৎ তার বেগের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তার বেগ। অর্থাৎ কাইনেটিক এনার্জি, যদি তুমি তার কোনো একটা অবজেক্টের মাসকে বাড়িয়ে দাও, ভরকে বাড়িয়ে দাও, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। যদি তুমি তার ভেলোসিটিকে বাড়িয়ে দাও, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। তাহলে ঘটনা হচ্ছে এই হাফ এমভি স্কোয়ারটা পেলাম কোথা থেকে? এটাকে আমরা এখন বের করব। দেখো, মনে করো একটা অবজেক্ট ছিল, এম মাসের একটা অবজেক্ট ছিল, যে রেস্টে বা স্থির অবস্থাতে ছিল। তাহলে তার ইনিশিয়াল বা প্রাথমিক বেগ তার কত ছিল? 0 ছিল। বস্তুটাকে আমি এফ ফোর্স দিয়েছি। কত ফোর্স দিয়েছি? এফ ফোর্স, এফ বল দিয়েছি। বস্তুটা কোথায় চলে গেছে? এখানে চলে এসেছে। এবং যখনই তাকে ফোর্স দেবো, ফোর্স দিলে আমরা কি জানি? তার মধ্যে অ্যাসিলারেশন বা ত্বরণ সৃষ্টি হয়, এবং তার বেগ হয়েছে মনে করে ভি। বেগটা বেড়ে হয়েছে ভি, ইনক্রিজ হয়েছে, তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে কত? এ। অ্যাসিলারেশন কিন্তু তার মধ্যে তৈরি হয়েছে। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা কত টাইমে ঘটেছে? টি টাইমে ঘটেছে।
অবজেক্টটা এখানে ছিল, এই জায়গাতে গেছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বা সরণ ঘটেছে কতটা বলো, এস সরণ ঘটেছে। আবার বলছি, এম মাসের একটা অবজেক্ট বা বস্তু স্থির অবস্থায় ছিল, তাকে যখনই এ ফোর্স দেওয়া হলো তখন সে এ ত্বরণ লাভ করলো এবং ভি বেগ লাভ করলো, এবং এই ঘটনাটা কতক্ষণে ঘটেছে, টি সময়ে এই ঘটনাটা ঘটেছে, এবং যার ফলে তার দূরত্বটা বা ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এস। তাহলে আমরা এখন কি এর কী বার করতে চাইছি, কাইনেটিক এনার্জি বার করতে চাইছি। কাইনেটিক এনার্জি বার করতে গেলে আমাকে তার কার্যটাকে বের করতে হবে, ঠিক আছে, এটা কতটা কার্য হয়েছে। তাহলে আমরা এখন ডাব্লু বের করছি। ডাব্লু সমান কী জানি বলো, এফ ইন্টু এস। এফ সমান আমরা কী জানি বলো, এফ সমান আমরা জানি কি বলো, এম এ কোথা থেকে পেয়েছি, ঠিক নিউটনের সেকেন্ড ল ইন্টু এস। একটা ঘটনা হচ্ছে যে আমরা এখন এই এ এস এর ভ্যালুগুলো কোথা থেকে পাবো, তার জন্য আমরা কি করলাম, পাশে লক্ষ্য করো কি করছি, আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কেন, কারণ ত্বরণ হয়েছে, অ্যাসিলারেশন হয়েছে। তাহলে এখানে আমরা ইউটা কি বলেছিলাম বলো, ইউটা আমরা কি ধরে রেখেছি বলে 0। ফাইনাল ভেলোসিটি কত বলে ভি, কত সময় ঘটেছে টি, অ্যাসিলারেশন কত এ, সবই ঠিক আছে। শুধু আমরা এখান থেকে কি করব, ইউটাকে 0 করে দেবো। তাহলে ভি স্কোয়ার সমান হয়ে গেল আমাদের 2as। তাহলে এস সমান কী হবে, 2 এটা কি আছে, গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে এস ইকুয়ালস টু বলতে পারি ভি স্কোয়ার বাই 2a। তাহলে এখন আমরা এই এস এর ভ্যালুটা এখানে পুট করছি, ঠিক আছে, এস এর মান বসিয়ে পাচ্ছি। মানটা বসাই, চলো দেখি কত আসছে, দেখছি ডাব্লু ইকুয়ালস টু এম ইন্টু এ ইন্টু এস ভি স্কোয়ার বাই 2a। এস এর ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে পুট করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এ কেটে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডাব্লু সমান আমরা কী পেয়ে গেলাম বলো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই কার্যটাই আমাদের কী হিসেবে জমা থাকছে, গতিশক্তি হিসেবে জমা থাকছে। এই কার্যটাই আমাদের কী হয়ে থাকছে বলো, গতিশক্তি হিসেবে কিন্তু বস্তুর মধ্যে স্টোর থেকে যাচ্ছে। দেখো আমাদের এই হলো সেই কার্য, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এই হলো আমাদের ওই বস্তুর গতিশক্তি। লিখে নাও এটা, বলো কোনো অসুবিধা আছে কিছু, ঠিক। আচ্ছা দেখো এবার টোটাল এনার্জি কী হয়, টোটাল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে মোট শক্তি কত, সেটা তার স্থিতিশক্তি আর গতিশক্তি দুজনকে যোগ করলে পেয়ে যাব, ঠিক আছে। এবং মনে রাখবে এই পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি সবসময় কী থাকে বলো তো, কনস্ট্যান্ট থাকে। কী থাকে, ধ্রুবক থাকে। কী থাকে বলো, একটা ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট, ঠিক আছে। ঘটনা হচ্ছে এম মাসে একটা অবজেক্ট, মনে করো এম ভরা একটা বস্তুকে আমি, এটা আমার পৃথিবীর যে আমাদের সারফেস, পৃথিবীর তল, সেখান থেকে আমি কত হাইটে তুলে রেখেছি, এইচ হাইটে তুলে রেখেছি। তাহলে এখন এই বস্তুটার মধ্যে কী শক্তি থাকার কথা বলো, তাকে আমি অভিকর্ষের বিরুদ্ধে তুলে রেখেছি, তার অবস্থানের পরিবর্তন ঘটেছে, তাহলে তার মধ্যে কোন শক্তি থাকবে, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি থাকবে। তাহলে এই জায়গাতে সে আমি যদি তার এখন পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি বের করতে যাই, কী পাবো, দেখো পোটেনশিয়াল এনার্জির জন্য কত পাবো বলো, এম জি এইচ। কিন্তু কাইনেটিক এনার্জি কোনো আছে, কোনো বেগ আছে, নেই, শূন্য। ঠিক তুমি যখন এই জায়গাতে যাবে, ঠিক আছে, এই জায়গাতে এসেও কিন্তু তার আমি যদি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যদি দেখি, ঠিক আছে, একটু দেখো, এটাও কিন্তু আমাদের সে কী দাঁড়াচ্ছে, একটা কনস্ট্যান্ট যদি কে হয়, এটাও কিন্তু সে কনস্ট্যান্ট কেই হবে। আবার যদি বস্তুটাকে যদি আমরা যখন একটু বেগটা যখন তার এই জায়গাতে চলে আসবে এবং তার এই জায়গাতে এসে যদি তার বেগ ভি হয়ে যায়, এই জায়গাতে এসেও দেখব তার টোটাল যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, দেখো এখানে দেখো পুরো পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, এই যে বেগটা পেলো, এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কমে গেল, এখানে কিন্তু কাইনেটিক এনার্জিটা বেড়ে গেল, ঠিক আছে। অর্থাৎ তার কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল কমছে, কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল কমছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে তার ধ্রুবকটা একই থাকছে। আবার এখানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিটা কী হয়ে যাবে দেখবে, কেই হবে। অর্থাৎ এই জায়গাতে এসে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 0, আর এখানে তার কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। এই জায়গাতে এসে সেম ঘটনা ঘটবে, এই জায়গাতে এসে কিন্তু এবার এখানে আসার পরে সে যখন আবার উপরে ওঠার চেষ্টা করবে, কেন উপরে উঠবে, নিউটনের ফার্স্ট ল, ইনার্সিয়া জারটো, গতিজাটের দরুন সে কিন্তু আবার উপরে আস্তে আস্তে কিন্তু সে উঠতে লাগলো। তার মানে যখন সে এই জায়গাতে আবার যাবে, তখন তার আবার কাইনেটিক প্লাস
পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে বলো, সেই কনস্ট্যান্ট হয়ে যাবে, এখানে যে কারেন্ট এনার্জি জিরো হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে বলো, mgh হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে আমাদের কিন্তু মোট টোটাল এনার্জি কিন্তু কনজার্ভ থাকে। যেমন ধরো মনে করো তোমরা ধরো এখানে 100 টাকা নিয়ে তোমরা 5-6 জন মিলে ভাগাভাগি করছো, তুমি একবার 10 টাকা ওকে দিচ্ছ, ও 30 টাকা নিচ্ছে, ও 40 টাকা নিচ্ছে, এভাবে কিন্তু তোমরা নিজেদের মধ্যে আদান প্রদান করছো। তোমাদের মোট টাকাটা কত? 100। আমি যে কিছুক্ষণ পরে এসে দেখি তো তোমার কাছে যা ছিল আগে পরিবর্তন হয়ে গেছে, তোমার কাছে যা ছিল পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি যদি মোট হিসাব করি মোটটা কি আর চেঞ্জ হবে? মোট টোটালটা কিন্তু চেঞ্জ হবে না, ওটাই থাকবে। ঠিক তেমনই এখানেও টোটালটা কিন্তু তোমার সেম থাকবে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমার সেম থাকবে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা এই ছবিটা এঁকে নাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা জিনিস প্রমাণ করবো, কৃতকার্য সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এটাকে কেউ কেউ ওয়ার্ক এনার্জি থিওরেমও বলে। কি বলে এটাকে? কেউ কেউ ওয়ার্ক এনার্জি থিওরেম বলা হয়, ওয়ার্ক এনার্জি থিওরেম বলে। ঠিক আছে, তোমরা যখন ক্লাস 11 উঠবে এই জিনিসটা আবার পাবে, সেটা দেখবে ইন্ট্রিগেশন দিয়ে আমরা এটাকে কিন্তু প্রমাণ করবো, কিন্তু এখন আমাদের প্রমাণটা একটু অন্যভাবে হবে, সোজা পথে হবে। ঠিক আছে, অর্থাৎ কার্য শক্তি উপপাদ্য, বানটা বলে দিলাম, কার্য শক্তি উপপাদ্য। ঠিক আছে, দেখো কি করছি। আচ্ছা মনে করো এম ভরের একটা বস্তু ইউ বেগে যাচ্ছিল, হঠাৎ করে সে বেগ বাড়িয়ে তার বেগটার কত হয়ে গেল ভি, এবং এটা কত সময় ঘটেছে বলো? টি সময়ে ঘটেছে, এবং এখান থেকে দূরত্বটা কত? এস। ঠিক আছে, কত বল প্রয়োগ করার ফলে এই ঘটনাটা ঘটেছে? এই বল করার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তাহলে কার্য কত? ডাব্লু। কার্য কত বলো? ডাব্লু সমান কত হয় বলো? এফ এস। বল ইন্টু সরণ, এফ মানে কি? এম এ এস। এফ সমান কি জানি বলো আমরা? এফ সমান আমরা জানি এম এ। তাহলে এসের ভ্যালুটা কীভাবে বের করছি দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কেন? কারণ এটা ত্বরণ হয়েছে তাই। তাহলে ভি স্কোয়ার ইউ স্কোয়ারকে আমি এদিকে আনছি, কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। তাহলে আবার পরের লাইনে বলবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 2a কে কী করছি? গুণ ছিল, এদিকে এলো ভাগ হয়ে গেল এস। তাহলে আমরা এই এসের ভ্যালুটা এখানে পুট করব। ঠিক আছে, এসের মান বসিয়ে কি পাচ্ছি বলো? ডাব্লু ইকুয়ালস টু এম এ এস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এ কেটে গেল, পড়ে থাকছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটা কি? কৃতকার্য সমান কী হলো? এটা তার অন্তিম গতিশক্তি, এটা তার প্রাথমিক গতিশক্তি। এখানে বুঝতে পারলে না? তা প্রথমে সে কত বেগ নিয়ে যাচ্ছিল বলো? ইউ। তখন তার গতিশক্তি কত ছিল? হাফ এম ইউ স্কোয়ার। তারপর তার গতিবেগ কত হয়ে গেছে? বেগ কত হয়েছে? ভি। তখন তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন কত বলো? এখানে আমি এখানেই করে দিচ্ছি, গতিশক্তির পরিবর্তনটা কত? পরিবর্তন চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত হচ্ছে বলো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটাই আমার হয়ে গেলো কি? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে আমাদের এটা কিন্তু প্রুফ হয়ে গেল। চলো এটা করে নাও। দেখো এবার আমরা যেটা বের করবো, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, মনে করো একটা এম ভরের একটা বস্তু ভি বেগ নিয়ে যাচ্ছিল, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে বলো? কে ই সমান হাফ এম ভি স্কোয়ার। তার ভরবেগ বা মোমেন্টাম কত হবে বলো? পি সমান এম ভি। তাহলে এখন আমরা বলতে পারি যে গতিশক্তি অর্থাৎ ই সমান কত হবে বলো? বা কাইনেটিক এনার্জি ই সমান কত? হাফ এম ভি স্কোয়ার। আমরা কী করলাম? হাফটাকে রাখলাম, উপরে একটা এমকে গুণ করে দিলাম, যে তার ফলে কী হলো? এমটা কী হয়ে গেলো বলো? এম স্কোয়ার হয়ে গেল ভি স্কোয়ার। আর এই এমটা একটু এক্সট্রা গুণ করলাম বলে নিচে একটা এম ভাগ করে দিলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি?
এম ভি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে ই সমান কী করবো 1/2 এম ভিটা কার মান, এই দেখো পি এর মান, মোমেন্টামের মান, তাহলে পি স্কোয়ার বাই এম হয়ে গেল। তাহলে এখন পি স্কোয়ার 2m-কে কী করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম, পি স্কোয়ার সমান হয়ে গেল 2m/e। এবার ঘটনা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কী হচ্ছে, এই পি স্কোয়ার সমান 2m/e থাকে, কেস ওয়ান দ্বারা কী হচ্ছে, যদি মাস যদি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ভর যদি অপরিবর্তিত থাকে, তাহলে p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার সমান 2e1/e2 হয়ে যাবে, কারণ ভর তো ধ্রুবক, ভরকে বাদ দিয়ে দিলাম। কেস টু, যদি আমার গতিশক্তি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারি কি বলো, যে p1/p স্কোয়ার বাই p2 স্কোয়ার সমান হচ্ছে m1/m2, ঠিক আছে। আর যদি কেস থ্রি হচ্ছে, যদি তার কোনো কিছু যদি তোমার ধ্রুবক না থাকে, তাহলে কী হয়ে যাবে, p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার সমান m1/m2 ইন্টু e1/e2, ঠিক আছে। এই কটাকে আগে লিখে নাও। দেখো প্রথম অঙ্ক কি, এখানে বাংলা লেখা আছে, নিচে থেকে আমি ইংরেজিটা লিখে দিয়েছি, ঠিক আছে। ইংরেজিতে যারা দেখছো, মানে যারা করো, তাহলে ইংরেজিটা দেখে নাও নিচেতে। হালকা ভারী বস্তুর ভরবেগ সমান, ভরবেগ সমান কার গতিশক্তি বেশি, আর এখানে কি দিয়েছে, হালকা ভারী বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি, দুটো আলাদা আলাদা কিন্তু, হ্যাঁ, গন্ডগোল করো না। এইসব অঙ্ক যখন পড়বে তখন আমাকে প্রথমে ধরে নিতে হবে, কি ধরো বলো, যে ভারী যে বস্তুটা আছে, ভারী বস্তু অর্থাৎ যে হেভি, ঠিক আছে, এই হেভি বস্তুটার, হেভি অবজেক্টের কী করলাম আমি, ভরটা ধরে নিলাম কত বলো তো, এম, আর বেগ ধরলাম ভি। আর যে হালকা আছে লাইট অবজেক্টটা, যেটা লাইট অবজেক্ট, সেটা কী করলাম বলো, যেটা তোমার লাইট অবজেক্ট, ঠিক আছে, সেটা আমি করে দিলাম, ভর মনে করলো স্মল এম, আর বেগ ধরলাম ধরো ভি, ঠিক আছে। তাহলে ভরবেগ সমান, মানে এর ভরবেগ কত হয় বলো তাহলে, এর ভরবেগ বা মোমেন্টাম, এর ভরবেগ বা মোমেন্টাম কত হবে বলো, এম ইন্টু ক্যাপিটাল ভি, আর এর মোমেন্টাম কত হবে বলো, স্মল এম ভি। কোনো ডাউট, ভরবেগ এম ইন্টু ভি। তোমাকে বলে দিয়েছে যে এই এম ভি সমানই হবে স্মল এম ভি, এটা কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে। কার গতিশক্তি সমান, তাহলে আমরা বার করছি ভারী বস্তুর গতিশক্তি বাই কি করবো বলো তো, হালকা বস্তুর গতিশক্তি। অর্থাৎ যে হেভি অবজেক্ট আছে তার কাইনেটিক এনার্জি, আর যে লাইট অবজেক্ট আছে তার কাইনেটিক এনার্জি। ভারী অবজেক্টের কত হবে, হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার, কত হবে হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার। হাফটা কেটে গেল, আমি কি করলাম, উপরে একটা এম গুণ করে দিলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে গেল। আর নিচে দেখি হলো বলো স্মল এম ভি স্কোয়ার, একটা এম গুণ করেছি, তাই নিচেতে আমাকে আবার একটা এম কিন্তু গুণ করতে হলো, ঠিক আছে। তাহলে দেখো ক্যাপিটাল এম ভি মানে তো স্মল এম ভি, ক্যাপিটাল এম ভি তার স্কোয়ার বাই স্মল স্মল ভি, হ্যাঁ, স্মল ভি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম। ভালো করে বোঝো, হাফ হাফ কেটে গেল, এম ভি স্কোয়ারকে রাখলাম, এখানে একটা উপরে একটা এক্সট্রা এম গুণ করেছি বলে নিচে একটা এম ভাগ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে এম ভি তার পুরোটা হোল স্কোয়ার করলাম, তাই নিচে একটা এম ভাগ করে গেছি, থাকলো। আচ্ছা এম ভি সমান হচ্ছে স্মল এম ভি, তাই না, তাহলে আমি এই জায়গাতে লিখতে পারি স্মল এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম ভি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম। দেখো ভি স্কোয়ার কেটে গেল, এম একটা এম কেটে গেল, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম হলো। তাহলে কী দাঁড়ালো, ভারী বস্তুর গতিশক্তি বাই হালকা বস্তুর গতিশক্তি, স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে আমি কী পেলাম, তাহলে কাইনেটিক এনার্জি কার, ভারী বস্তুটা হালকা বস্তুটা। দেখো এখানে স্মল এমটা কিন্তু ছোট, ক্যাপিটাল এমটা বড়, তাহলে পুরো মানটা কি একের থেকে কম, ঠিক আছে। একের থেকে যদি কম হয় তার মানে নিচেরটা বেশি, নিচেটা বেশি, নিচেটা বস্তু মানে কার গতিশক্তি বেশি হবে বলো, হালকা বস্তু, কিন্তু এখানে তোমার গতিশক্তিটা বেশি হবে, ঠিক আছে। বুঝতে পারলে না পারলে না, এখানে ডাউট হলে এখানটাতে, এখানে কোনটা বেশি বলো, ভারী বস্তু, যে ভারী বস্তু তার ভরও বেশি,
তার নিচেটা বেশি, কিন্তু উপরটা তো ছোটো বস্তুর ভর হয়ে আছে, তো ছোটো বস্তুর ভর কম, তার নিচেরটা বেশি ওপরটা কম, তার নিচেতে কে আছে আমার এখানে হালকা বস্তু আছে, অর্থাৎ যে লাইট অবজেক্ট সেটা আছে তার গতিশক্তি বেশি। তাহলে এক্ষেত্রে কি হয় যে লাইট অবজেক্টের গতিশক্তির এখানে বেশি হয়ে যায়, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি বেশি। বোঝা গেল? চলো এটাকে করো। দেখো পরামর্শ দিকে বলেছে, দেখো ভারী ও হালকা বস্তুর গতিশক্তির সমান, কার ভরবেগ বেশি, তাহলে তার কাইনেটিক এনার্জিটা তার ইকুয়াল বলছে। কি বলছে? কাইনেটিক এনার্জিটা ইকুয়াল, কার মোমেন্টামটা বেশি। ঠিক আছে, কার মোমেন্টামটা কিন্তু আমার বেশি হবে। তাহলে গতিশক্তি সমান বলেছে, তাহলে আমরা দুজনের একই জিনিস, সব বেগ ভর যা ছিল সব ধরে নিলাম, মাস ভেলোসিটি যা যা ছিল। তাহলে ভারী বস্তু সমানই হচ্ছে হালকা বস্তুর গতিশক্তি। তাহলে আমরা হাফ হাফ কেটে গেল, দেখো ঠিক আছে। তাহলে কী পড়লো? এম ভি স্কোয়ার সমান স্মল এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার আর এই স্মল ভি স্কোয়ার গুণ ছিল এদিকে এলো, ভাগ হয়ে গেল। ওপরে স্মল এম আর ক্যাপিটাল এমটা এদিকে ভাগ হয়ে গেলো, গুণ ছিল এদিকে এলো, আমরা কোনাকুনি করে দিলাম, একে টেনে এদিকে পাঠালাম, একে এদিকে নিয়ে এলাম। ক্যাপিটাল ভি স্কোয়ার বা স্মল ভি স্কোয়ার, স্কোয়ারটা তুলে দিলাম, রুট হয়ে গেল। রুট মানে কি জানো? পাওয়ারের মাথায় কত হয়? 1/2। সেটাই করেছি, স্মল এম এর মাথায় 1/2, ক্যাপিটাল এম এর মাথায় 1/2। তাহলে আমরা এখন বলতে পারি ক্যাপিটাল এম বাই স্মল এম, ক্যাপিটাল ভি বাই স্মল ভি সমান কত পেয়েছি বলো? স্মল এম টু দি পাওয়ার 1/2 বাই ক্যাপিটাল এম টু দি পাওয়ার 1/2। তাহলে আমি এটাকে সাজিয়ে লিখছি এম টু দি পাওয়ার এমগুলোকে একদিক করে নিলাম ক্যাপিটালে, আর স্মলটাকে একদিক করে নিলাম বাই এম। তাহলে ওপরটা যদি করি আমি এম টু দি পাওয়ার 1 মাইনাস 1/2, নিচেতে করে দিলাম স্মল এম 1 মাইনাস 1/2। বুঝতে পারলেন এটা? আর এটাকে যদি নিচেতে নামাম, ঠিক আছে, তাহলে তো এটা 1/2টা নিচেতে চলে এলে কী হয়ে যাবে? 1 মাইনাস 1/2 হবে, তাই না? তাহলে কী হয়ে গেল পরে? রুট ওভার অফ ক্যাপিটাল এম আর স্মল এম। তাহলে যেহেতু তোমার এম গ্রেটার দেন অফ স্মল এম, তাই ওপরটা যেহেতু বেশি, ওপরে কে আছে? ভারী বস্তু আছে, তাই ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে, হেভিটার মোমেন্টাম বেশি হবে। ভারী বস্তুর ভরবেগ বেশি। মনে থাকবে? করে নাও। কোনটা ওঠা নাকি বলো আগে। কোন এই জায়গাটা বুঝতে পারো নি? এই জায়গাটা হচ্ছে দেখো এরকমভাবে, দেখো দেখাও কী হয় বলো তো? এখানে হচ্ছে এম টু দি পাওয়ার 1/2 বাই এম, তাহলে আমি কি বলতে পারি? 1 বাই এম বাই এম টু দি পাওয়ার 1/2। তাহলে আমার কী দাঁড়ালো? 1 বাই এম টু দি পাওয়ার 1 মাইনাস 1/2। তাহলে এটা নিচেতেই লিখেছি, দেখো এম টু দি পাওয়ার 1 মাইনাস 1/2। এই এমটাকে নিচেতে নামালাম, তাহলে এখানে কী আছে বলো? 1 আছে, তাহলে 1 মাইনাস 1/2 করলাম নিচেতে, হলো। ভাগের সময় পাওয়ারে কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। করে নাও। দেখো এবার যে কোশ্চেনটা আছে যে কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে। প্রথম কথা বলি, আমরা ভরবেগ আর গতিশক্তির মধ্যে কি সম্পর্ক পেয়েছি বলো? পি স্কোয়ার সমান 2mE, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, এখানে কোনো বস্তু মানে সমভরে দুটি বস্তু, কিন্তু এখানে ভরটা কিন্তু সমান। কোনো সমভরের বস্তুর এখানে কিন্তু সমভরের কথাটা দেখবে কিন্তু আমাদের উল্লেখ থাকবে। তাহলে আমরা কি করব? ভরবেগ দ্বিগুণ। বেশ, ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে, ভরবেগ বা মোমেন্টাম কত হয় বলো? এম ভি, যেখানে এম হলো তার ভর আর ভি হলো তার বেগ। তাহলে আগে ছিল ধরো P1 সমান, আমি ধরে নিচ্ছি যে তোমার এম ভি, বা আমি P1 সমান পি ধরছি। এখন ভরবেগ কত হয়ে গেছে বলো? P2টা কত হয়ে গেছে বলছে? 2P, ঠিক আছে। বেশ, আমাদের গতিশক্তিটা জানতে চেয়েছে, তাহলে আমাদের হাতে কি জানি বলো? এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা জানি P1 স্কোয়ার সমান একটা হবে কত বলো? 2mE1, এটা প্রথম বস্তুর ক্ষেত্রে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে P2 স্কোয়ার সমান হচ্ছে 2mE2, এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা কি করব? P1 নাম্বার, এটাকে নাম দাও 2 নাম্বার। তাহলে আমরা যেটা করছি 1/2 কি পাবো? P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার সমান হয়ে যাবে 2mE1 ডিভাইডেড বাই 2mE2। এখন দেখো P1টা কত বলেছে বলো? P, তাহলে আমি এখানে লিখে দিলাম P1 হচ্ছে P স্কোয়ার,
ডিভাইডেড বাই পি টু স্কোয়ার কত বলেছে বলো 2p, তাহলে 2p স্কোয়ার বলে কত হবে 4, আর পি স্কোয়ারটা পি স্কোয়ার হয়ে গেল, 2m কেটে যাচ্ছে, E1 বাই E2, তাহলে এখানে পি স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের E2 সমান কত পেয়ে গেলাম বলো, কোনাগুনি গুণ করে দাও, 4E1, তাহলে কত গুণ হয়ে যাচ্ছে বলো, 4 গুণ হয়ে যাচ্ছে, 4 টাইমস হয়ে যাচ্ছে, 4 গুণ হবে। যদি তোমাকে এখানে অনুপাত চাইতো E1 বাই E2 কত হতো বলো, 1:4 অনুপাতে থাকবে। বোঝা গেল? দেখো চেক করে নাও তাহলে এটাকে। লেখা হয়েছে দেখো ওই একই অঙ্ক, ঠিক আছে, তোমাদেরকে দেখো এখানে দ্বিগুণ বলেছিল, এখানে তোমাদেরকে দ্বিগুণ বলে দিচ্ছিল, কিন্তু এখানে বলছে 1-এর 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 1-এর 3 গুণ হতে পারে, 4 1-এর চেয়ে তোমাকে যাই দেখ না কেন প্রসেস তোমাকে এটাই ফলো করতে হবে। কি করবে, ধরো তোমাকে সাপোজ ধরো বলে দিয়েছি, আমি বলে দিলাম 1-এর 4 গুণ হয়েছে, ঠিক আছে, তা তোমাকে তখন ধরতে হবে কি ভরবেগ সমান P1 সমান P, আর P2 সমান ধরে নিতে হবে কত বলো P/4। 1-এর 4 গুণ হয়ে গেছে, সেম একই থিওরি, কি করবো বলো P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার সমান E1 বাই E2, কারণ সমভরের বস্তু তো ভরগুলো কেটে যাবে, তাহলে P1 জায়গায় কত বসাবে P বসাবে, আর P2 স্কোয়ার জায়গায় কত বসাবে P/4, মানে P স্কোয়ার বাই, আমি আর লাইন করে দিলাম না, E1 বাই E2, তাহলে কি হয় বলো এখান থেকে পি স্কোয়ার আছে উপরে, পি স্কোয়ার লিখে দিলাম, ডিভাইডেড বাই পি স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে 16 ইন্টু 16 ইকুয়ালস টু কত হয়ে যাবে বলো E1 বাই E2, তাহলে E1 বাই E2 সমান কত হয় বলো E1 পি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে E1 ইস টু E2 হয়ে যাচ্ছে তোমার 16:1। আর যদি বলি যে কত গুণ হবে, তাহলে কত গুণ হবে বলো E2 সমান হয়ে যাবে 1/16 E1, কি করে হলো দেখো E2টা কোনা গুণ করে দিলাম, 16 নিচে নেমে গেল, ঠিক আছে, তাহলে কত গুণ হয়ে যাচ্ছে 1/16 এত গুণ হবে। দেখো বুঝতে পারলে নাকি, গতিশক্তির অনুপাত চেয়েছে, একই অঙ্ক পলটাতে দেখবে আমরা গতিশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে ভরবেগ কত গুণ হবে, এটা আমরা করব, ঠিক আছে, আগে তোমরা এটা আগে দেখে নাও ভালো করে বোঝো, ওখানে ছিল কিন্তু দ্বিগুণ বলে দ্বিগুণ করেছিলাম, এখানে কিন্তু 1-এর 3 1-এর 4 যা কিছু দেখ না কেন তোমাকে শুধু এই জায়গাটা তোমাকে চেঞ্জটা কিন্তু করতে হবে। বোঝা গেল? দেখো এবার দেখো তোমাদেরকে চেয়েছে কোনো সমভরের বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে ভরবেগ কত গুণ হবে। তাহলে আগে বলেছিল ভরবেগ অর্থাৎ মোমেন্টাম 2 টাইমস, তাহলে কাইনেটিক এনার্জি রেশিও, এখানে কাইনেটিক এনার্জি বলে দিয়েছে তোমাকে 2 টাইমস, তাহলে মোমেন্টামটা কত হবে চলো আমরা করব। কি বলেছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি 2 টাইমস, তাহলে E1 সমান যদি আমরা E ধরে নিই তাহলে E2 সমান কত 2 টাইমস দ্বিগুণ, তাহলে 2E করে নিলাম, ঠিক আছে, তাহলে আমরা কি জানি বলো পি স্কোয়ার সমান 2mE, তাহলে আমরা কি করব P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার, 2m তো কেটে যাবে, E1 বাই E2, তাহলে P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার সমান E1টা কত বলেছে বলো E2টা কত বলেছে বলো 2E, তাহলে কি দাঁড়ালো আমার E কেটে গেল, তাহলে আমাদের বলতে পারি এখান থেকে P1 বাই P2 সমান 1/√2, 1-এর রুট করলে তো ধরো 1ই হয়, তাহলে ভরবেগের অনুপাত কত হয়ে গেল বলো P1 ইস টু P2 সমান হয়ে যাচ্ছে 1:√2। যদি তোমাকে অনুপাতে চাই, সরি এখানে লেখা হয়নি, ভরবেগের অনুপাত কত হবে, ঠিক আছে। আচ্ছা যদি তোমাকে বলে কত গুণ হবে তাহলে P2 সমান কত হচ্ছে বলে এখান থেকে তুমি বলতে পারো P2 সমান হয়ে যাবে √2 P1, তাহলে কত গুণ হবে √2 গুণ হবে। বোঝা গেল এই একটা অঙ্ক, বেশ। এইবার ওই একই কোশ্চেন যদি তোমাকে বলে 1-এর 2 গুণ হয়েছে 3 গুণ হয়েছে 1/3 হয়েছে 4 টাইমস হয়েছে 1/4 গুণ হয়েছে, তখন আমরা কি করব চলো আমরা 1-এর 3 গুণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, 1-এর 3 গুণ দিয়ে বোঝাচ্ছি, ধরো গতিশক্তিটা 1-এর 3 গুণ হয়ে গেছে, তাহলে E1 সমান যদি আমার E হয় তাহলে E2 সমান আমার কত হবে বলো 1/E/3 লিখে দিলাম ডাইরেক্ট, 1/3 মানে E/3, তাহলে আমরা লিখছি এবার P1 বাই P2 সমান হচ্ছে কত বলো P1 স্কোয়ার সমান বাই P2 স্কোয়ার সমান হচ্ছে E1 বাই E2, তাহলে P1 বাই P2 সমান হচ্ছে √/2, রুট করছি একসঙ্গে করছি E1 এর জায়গাতে আমরা E বসাচ্ছি, ডিভাইডেড বাই
ই বাই 3, অর্থাৎ গুণ হয়ে গেল উপরে, ই কেটে গেল, পড়ে থাকে কত √3/1। তাহলে আমাদের ভরবেগের অনুপাত কত হচ্ছে বলো, √3:1। আর যেগুলো কত গুণ হবে, তাহলে P2 সমান আমরা বলতে পারি P1/√3, মানে √3 গুণ হবে। দেখো বুঝতে পারলে নাকি? দেখো পরের অঙ্কটা বলেছে কি m আর 2m ভরের বস্তুর ভরবেগ সমান গতিশক্তির অনুপাত কত। তাদের মাস, দুজনের মাস কত, একজনের m একজনের 2m ভরটা, এবং তাদের মোমেন্টামটা ইকুয়াল, কাইনেটিক এনার্জি রেশিও কত। ঠিক আছে, কাইনেটিক এনার্জি রেশিও কত, গতিশক্তির অনুপাত। তাহলে আমরা কি জানি বলো, p সমান, আচ্ছা p সমান p² সমান 2me। ঠিক আছে, প্রথম বস্তুর ক্ষেত্রে m ভরের বস্তুর p1 ধরলাম, ভরবেগটা মোমেন্টাম কত হবে বলো, p ধরে নিচ্ছি। তাহলে আচ্ছা, দুজনের ভরবেগটা সমান। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি, এটা মুছলাম দ্বারা, p1 সমান p2। প্রথম বস্তুর ভরবেগ মনে করো, এখানে পাশে লিখে দেবে যে প্রথম বস্তুর মোমেন্টাম বা ভরবেগ কত হচ্ছে বলো, p1, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে p2। তাহলে কি দাঁড়ালো আমার, p1 সমান p2। বেশ, একজনের ভর m1 আর একজনের ভর 2m, m আর একজনের ভর 2m, গতিশক্তি অনুপাত বার করছি। দেখো p1² বাই p2², একজনের হচ্ছে 2me1। আচ্ছা, এখানে একটা দ্বারা গতিশক্তিটা ধরে নাও, গতিশক্তি হচ্ছে E1 আর এর গতিশক্তি মনে করো E2। তাহলে 2 ইন্টু, এখানে এমটা কত বলে দিয়েছি বলো, 2m, একজনের m একজনের 2m, তাহলে এখানে m লিখেছিলাম, এখানে কত লিখবো, m এর জায়গাতে 2m। ঠিক আছে, ইন্টু E2, 2 কেটে যাচ্ছে, m কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি দাঁড়ালো, আচ্ছা p1 সমান p2 আমাদের বলে দেওয়া আছে, তাহলে p1 p2 এর জায়গায়, p1 এর জায়গাতে আমরা p2 বসিয়ে দিলাম, p2 এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, p1 বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল এটা তোমার E1/E2, কিন্তু এখানে আগে দেখো 2 গুণ হয়ে বসে আছে 2, তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে E1 বাঁ দিকে নিয়ে এলাম, হ্যাঁ, বাই E2, 2টা উপরে গুণ হয়ে গেলে 2টা উপরে চলে যায়, বাই 1। তাহলে আমাদের গতিশক্তির অনুপাত কত দাঁড়ালো বলো, 2:1। বোঝা গেল, করে নাও। দেখো কি বলেছে, m ও 4m ভরের বস্তুর গতিশক্তির অনুপাত 4:1, ভরবেগের অনুপাত কত, অর্থাৎ দুটোর মাস বলে দিয়েছে m ও 4m, কাইনেটিক এনার্জি বা গতিশক্তির রেশিওটা বলে দিচ্ছে 4:1, মোমেন্টাম বা ভরবেগের অনুপাতটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কিছু জিনিসকে ধরে নিতে হবে। কি ধরবো, মনে করো প্রথম বস্তুর ভর বা মাস কত হয় বলো, m, গতিশক্তি E1 আর ভরবেগ P1। একইভাবে দ্বিতীয় বস্তুর ভর 4m, গতিশক্তি E2, ভরবেগ P2। আমরা কি জানি, আমরা জানি p² সমান 2me। ঠিক আছে, তাই যদি হয় কি করবো বলো, p1², আচ্ছা এখানে গতিশক্তি অনুপাতটা তোমাদেরকে বলে দিচ্ছে, তাহলে তোমাদেরকে বলতে হবে E1/E2, এটা তোমাদেরকে বলে দিচ্ছে কত বলো, 4:1, তাহলে এখানে লিখলাম 4/1। বেশ, তাহলে p1² সমান প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে কি হয় বলো, 2me1। ঠিক আছে, বেশ, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে p2² কত হয় বলো, 2me2। ঠিক আছে, আর একটা কাজ করতে পারো, তোমরা ভরটাও ধরে নিতে পারো, ভরটা m1 ধরে নাও, এক্ষেত্রে ভরটাকে তোমরা m2 ধরে নাও, তাতে কি হবে, আমাদের একটু সুবিধা হবে। তাহলে m1/m2, ঠিক আছে, m1/m2 মানে কত, m ও 4m ভরের বস্তু, তাহলে একজনের ভর m আর একজনের ভর হচ্ছে 4m, মানে m কেটে গেলে 1/4। এটা করে রাখলাম দুটি ভরের অনুপাত। ঠিক আছে, দেখা এবার
তাহলে আমরা করছি এবার p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার সমান 2m1 e1 ডিভাইডেড বাই 2m2 e2। বেশ, এবার কি করবো আমরা, 2m1 2 তো কেটে যাচ্ছে, m1 বাই m2 কত আছে বলো, 1/4 বসিয়ে দিলাম। e1 বাই e2 কত আছে বলো, 4/1, কেটে যাচ্ছে, 4 4 সব কেটে গেল। তাহলে p1 বাই p2 সমান কত হয়ে গেল, 1/1, অর্থাৎ p1 ইকুয়ালস টু p2। তোমার কাছে অনুপাত চেয়েছে, তা তোমার সমান বের করলাম নাই, তাহলে p1 ইস টু p2 কত হয়ে যাচ্ছে বলো, 1:1। ক্লিয়ার হলো? দেখো বোঝো ভালো করে, বুঝতে না পারলে বলবে। দেখো এবার উপরে অঙ্কটা দেখো, যেটা বলেছি এবার, প্রুভ দ্যাট p ইকুয়ালস টু 2e/v। কিভাবে প্রমাণ করব? মনে করলাম আমরা বস্তু বা অবজেক্টটার ভর কত বলো, m, বেগ কত বেগে চলছে, v। তাহলে ভরবেগ কত হবে বলো আমাদের, অবশ্যই mv। এটাকে আমরা ধরে নিলাম বলো p ধরে নিলাম, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম p। আর গতিশক্তি কত হবে বলো, ই সমান কত হবে বলো, 1/2 mv²। তাহলে আমরা বার করছি এখন p সমান আমরা বলতে পারি কত বলো, mv। আমরা কি p কে e দিয়ে ভাগ করে দিচ্ছি, p/e করছি, কত পাচ্ছি দেখি, p মানে তো mv, আর নিচে আছে 1/2 mv²। তাহলে 2টা তো উপরে উঠে যাচ্ছে, 2, দেখো উপরের m নিচের m কেটে যাচ্ছে, উপরের একটা v নিচের একটা স্কোয়ারের v কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে বলো আমাদের, উপরে চলে যাচ্ছে 2/v। তাহলে আমরা কি বলতে পারি ওখান থেকে, যে p সমান ইটাকে ওই কোণে পাঠিয়ে দিলাম, 2e/v। প্রুভড। বোঝা গেল? জাস্ট ভাগ করে দিলাম, p কে e দিয়ে ভাগ করে দিলাম, তে কোনাকুনি গুণ। তাহলে আজকের ক্লাস এতটাই। এইভাবে তোমাদের প্রত্যেকটি টপিকের পরে আমরা অঙ্কগুলো সব এভাবে আমরা সলভ করে নেব। তোমরা অবশ্যই অঙ্কগুলো করবে, এবং এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষাতেও দেখবে এই টাইপেরই আসবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের এর পরে যে আমি যে টপিকটা আনবো, সেটা আমরা শক্তিটা নিয়ে আসবো। শক্তিটা তো হলো, এরপর আমরা ইয়েটা নিয়ে আসবো, ভরবেগ বলছি, কি বলো ওটা, ওই তোমাদের ইয়েটা নিয়ে আসবো। তাহলে আজকে আমরা এতটাই এখানে ক্লাসটা রাখলাম। এভাবে প্রত্যেকটি টপিকের পর প্রত্যেকটির অঙ্ক বা নিউমেরিক্যালগুলো তোমাদের এভাবেই করিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরপরে আমাদের যে টপিকটা থাকবে সেটা ক্ষমতা, পাওয়ার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এখান থেকে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করবে, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এইরকম টাইপটা খুব তোমাদের পরীক্ষাগুলোতে দেয়। বেশ, ঠিক আছে, আজকে ক্লাস এতটাই। অনেক ধন্যবাদ দেখার জন্য।